নমস্কার। আজকে ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে খুবই মজাদার একটি গল্প। গল্পটির নাম ফকির। গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আরো এমন মজাদার গল্প পেতে ভৌতিক ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইছু মণ্ডলের আজ বেজায় সর্দি হয়েছে। ভাদ্র মাসের বর্ষণ মুখর শীতল প্রভাত, তালি দেওয়া কাঁথা, ওর বউ, তার নাম নিমি, শেষ রাত্রে গায়ে দিয়ে দিয়েছিল। এমন সর্দি হয়েছে যেন মনে হচ্ছে সমস্ত শরীর ভারী। ইচু শুয়েই পা দিয়ে চালের হাঁড়িটা নেড়ে দেখলো, সেটা ওর পায়ের তলার দিকেই থাকে। হাঁড়িটাতে সামান্য কিছু চাল আছে মনে হলো তার। ইচু বলল, আজ আর জনে যাব না, একটু পানি দে দেখি। ওর বউ বলল, জনে যাবে না তবে চলবে কিসি? কেন, চাল তো রয়েছে তোর হাঁড়িতে, সজনে শাক মাক সেদ্ধ কর, আর ভাত নুন তো আছে, একটু অমনি পড়ে আছে মাল্লাটার তলায়। তবে আর কি, পানি দে, নামাজ করি। ইচু জল দিয়ে হাত মুখ ধুয়ে অজু শেষ করে ফজরের নামাজে বসে গেল। এটি তার জীবনের অতি প্রিয় কাজ বাল্যকাল থেকেই। মজুরি করতে না যেতে পারে সে, কিন্তু নামাজ না করে সে দিনের কাজ কখনো আরম্ভ করেনি। নিমি বলল, উঠেছ যখন তখন জনে যাও। আজকাল যুদ্ধের বাজারই 10 আনা করে জন, অন্য সময় 3 আনা হতো যে। হাঁড়িতে যদি চাল থাকতি দেখলে, তবে আর তুমি জনে যাবা না? ও ভালো না। ইছু বলল, নামাজের সময় জ্ঞান জ্ঞান করিস নে বাপু, একটু চুপ কর। নামাজ শেষ করে ইছু দা হাতে বেরিয়ে যেতে গিয়ে একটু থেমে বলল, খিদে পেয়েছে। কি আছে রে? কিচ্ছু নেই। দেখ না হাঁড়িটা, বড্ড খিদে পেয়েছিল। দুটো কটা পানি দেওয়া ভাত পড়ে আছে, আর কিছু নেই। তাই দে, বেনবেলা না খেয়ে গেলি, দুপুরবেলা এমন খিদে পায়, দা ধরতে হাত কাঁপে, কাজ করতে পারি নে। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন চলে গিয়েছে। রেল লাইন পার হয়ে ফাঁকা মাঠ, মাঠের মধ্যে বিল ভরা। ভাদ্রের বর্ষায় থই থই করছে তার জল। ধারে ধারে কাশবনে সবে ফুল ফুটতে শুরু হয়েছে। জলে কলমিলতা জালের মতো বিস্তৃত হয়ে আছে। বন খেজুর গাছের মাথায় তেলাকুচো লতার দুলুনি, টুকটুকে লাল তেলাকুচো ফল সবুজ পাতার আড়াল থেকে উকি মারছে। ফিঙে পাখি ঝুলছে রেলের তারে। রামা গোয়ালা জনমজুর নিয়ে ধান কাটছে তার নিজের জমিতে। ইচুকে দেখে বলল, যাবা কোথায়? সনেকপুর বিলি ধান কাটতি। কত করে জন দিচ্ছে? 7 সিকি করে বিঘে। তামাকে আগুন দেবা। নিয়ে যাও, ওই বেনা ঝোপের ধারে মালসা আছে। ভাত খেয়েই চলে এলাম, হাফজিরুতে পারিনি। তামাক না খেলি কাজে মন বসে। মালসা থেকে আগুন নিয়ে তামাক খেতে খেতে চলল ইচু। ইচুর গ্রাম থেকে 2 মাইল দূরে সনেকপুরের বিলে 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে গাছ শুয়ে পড়েছে। যেমন বর্ষা নেমেছে, 2-5 দিন দিনে বিলের জল বেড়ে পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এবার মজুরির রেট এদিকে খুব বেশি। তার ওপর আছে মজুরদের একবেলা খোরাকি। ইচুর বড় ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এ অঞ্চলের মধ্যে নামজাদা সাধু। একবার ইচু তাকে দেখেছিল। বাল্যকাল থেকে ইচুর ঈশ্বরের দিকে কেমন এক টান। পায়রাগাছির ফকির সে টান আরো বাড়িয়ে দেন ওর। ইচু যেন কেমন হয়ে গিয়েছে তারপর থেকে। সংসারে মন দেয় না, মজুরি করে পয়সা রোজগারের দিকে বা খাওয়া দাওয়ার দিকেও মন নেই। কাস্তে হাতে জমি ধান কাটতে কাটতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। অনেকে ওকে তা নিয়ে খেপায়, বলে, ও ইচু, শেষকালে ফকির হবা নাকি গো?
ইচু মুখে কিছু বলে না, চুপ করে থাকে। সে নিতান্ত ভালো মানুষ, কারো কোনো কথার প্রতিবাদ সে করতে পারে না। মজুরির রেট নিয়ে দরাদরি করতে পারে না বলে অনেকে ওকে ঠকিয়ে কাজ আদায় করে, বিনি মজুরিতে অনেক সময় খাটিয়ে নেয়। ও ইচু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা তুমি থাকতে নষ্ট হয়ে যাবে। কেন, কি হয়েছে চাচা? খুঁটিগুলো সব পড়ে গিয়েছে, ও বেলায় এসে করে দেবানি চাচা। ইচু কথা ঠিক রাখতো নিজের, যাকে যা বলবে তা সে রাখবার জন্য প্রাণপণে চেষ্টা করবে, এটা সকলেই জানে। মহাজনে 2-3 বিষ ধান মুখের কথায় ওকে দিয়ে দিত, এ পর্যন্ত সে কারো টাকা বা ধান মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান সে ভুল করে কেটে ফেলেছিল, বেশি নয়, কাঠা খানেক জমির পাকা ধান। মুখুজ্জেদের জমির পাশে তখন ওর নিজের ওটবন্দি জমি ছিল 2 বিঘে। মুখুজ্জে মশাই যখন জানতে পারলেন তার জমির ধান কে কেটে নিয়েছে, তখন খুব হইচই জুড়ে দিলেন। কে ধান কেটেছে সন্ধান করতে পারলেন না, কারণ সবারই তখন ধান কাটবার সময়, সকলেরই বাড়িতে ধান, কার ধান তিনি গিয়ে ধরবেন। 1-2 পরে ইচু গিয়ে সন্ধেবেলা তার বাড়ি হাজির হলো। মুখুজ্জে মশাই বললেন, কি রে ইচু, কি মনে করে? ইচু বলল, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি রে? আপনার জমির ধানটা কাটাখানে কেটে ফেলে ঘরে নিয়ে গিয়ে তুলম, তা বাবু 1.5 সুদ দিয়ে সেই ধানটা আপনারে ফেরত দিতে চাই। ও, তোর কাজ ইচু, আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। আগে হ্যাঁ বাবু, সেদিন বড্ড বর্ষা, জমির আল ঠিক করতে পারলাম না, তারপর পরস্পর শুনলাম আমার জমির ধান কে চুরি করেছে বলে আপনি খোঁজ করছেন। তখন ভাবলাম বাবুরে বলে আসি, খেতি লোকসান যখন অজান্তে করে ফেলেছি, তখন 1.5 বাড়ির সুদ দেবো আপনারে। মুখুজ্জে মশাই বিশ্বাস করলেন ওর কথা। ইচুকে অন্তত চোর বলে কেউ সন্দেহ করবে না। ইচু জন খেটে খায় বটে, কিন্তু আশেপাশে 4-5 গ্রামের লোক ওকে মনে মনে শ্রদ্ধা করে। মুখুজ্জে মশাই বললেন, তোকে সুদ দিতে হবে না ইচু, আমার ধান যা কেটেছিস ও তাও ফিরে দিতে হবে না, ও তোকে দিলাম, ভুল করে ফেলেছিস, তার এখন কি হবে? ইচু হাত জোর করে বলল, তা হবে না মুখুজ্জে মশাই, ও ধান নিতে পারবো না, মাফ করবেন, ও ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা আমায় হাতে তুলে দেবেন তাই খেয়ে পরাণ বেঁচিয়ে রাখবো, যা না দেবেন সে আমার হারাম। মুখুজ্জে মশাই জানতেন ইচুকে, খুশি হয়ে বললেন, যাক, 2টো চিড়ে নিয়ে যা, বাড়ির মধ্যে তোর কাকিমার কাছ থেকে চেয়ে নে। সনেকপুরের বিলটায় পৌঁছে ইচু দেখলো জনমজুর এখনো এসে পৌঁছায়নি। এটা পছন্দ করে না সে, বেশি রেটে মজুরি নেব অথচ কাজে আসবো দেরি করে, মালিকের কাজে ফাঁকি দেব, এ তার ভালো লাগে না। ধান কাটে ঘড়ির কাটার মতো, এ কাজে তার ফাঁকি নেই। পথ চলতে লোকে জিজ্ঞেস করে, কি ধান এটা গো? বেনা ঝুপি। এবার ফসল কেমন? 2.5 বিষ থেকে 3 বিষ পর্তা হতে পারে। বিঘে? বিঘেই নাকি কাঠায়? ইচু হা হা করে হাসে প্রতীকের অজ্ঞতায়। প্রতীকের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, কাঠায় 2.5 বিষ ধান ফলন হলে কি আমরা জন খেটে খাতাম গো কর্তা? হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় তোমার? সাইলেপাড়া, নাম ইচু মণ্ডল। বেলা 2:30-টের গাড়ি দূরের রেল লাইন দিয়ে গড়গড় করে চলে গেল। জনমজুরদের মধ্যে জমির মালিক খাবার পাঠিয়েছে। একজন লোকে বাঁকে ঝুলিয়ে আতক্রোশ দূরবর্তী সনেকপুর গ্রাম থেকে কাঁসার জামবাটিতে সাজিয়ে এনেছে গরম গরম ভাত, কুমড়োর ঘন্ট ও কুচো চিংড়ি ভাজা। এ সময় ভালো খেতে দিয়ে মন খুশি করা মানে বেশি কাজ আদায় করা ওদের কাছ থেকে।
জমির মালিকেরা তা জানে। আখের মণ্ডল খেতে খেতে বলে, আজ একটু সকাল সকাল যাব, মোর ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলি বাচ্চা কাচ্চা খেতে পাবে না। নুন কোনে বাবা, বাজারে কালও খোঁজ করেছি, নুন মেলে না। ওমা, আলুনি খেয়ে খেয়ে মুখে তো পোকা পড়ে গেল, আর অন্ধকারে খেয়ে খেয়ে চোখে ঢেলা বেরুলো। কেরা চিন্নি তেলের মুখ দেখিনি গতকাল। কুমড়োর ঝালটা করেছে বেশ, সনেকপুরের এরা খেতি দেয় ভালো, পেটটা ভরি খেতি দেয়, কেরা চিন্নি পাবো কোথায়? খাওয়া দাওয়া শেষ করে আখের মণ্ডল দা কাটা তামাক সাজালে কলকাতে। বেশ করে আগুন ধরিয়ে প্রবীণ রমজান মণ্ডলের হাতে দিয়ে বলল, হ্যাঁ দে ধরো চাচা। ইঁচু বলল, চাচা তোমার বয়স হলো ককুড়ি? তা যেবার জোড়া বন্যে হইল সেবার আমি গরু চড়াতে পারি, 30 কি 40 হলো ফেরায়। কেউ বিশেষ বুঝতে পারলে না। জোড়া বন্যা কত বছর পূর্বে কোন সালে হয়েছিল কেউ জানে না। রমজানের বয়স কম হলেও 70 ছাড়িয়েছে। যখন সে গরু চড়ায় তখন এরা কেউই জন্মায়নি। সংখ্যা সম্বন্ধে জ্ঞান এদের নিতান্তই সীমাবদ্ধ। বেলা যায় যায়, মাস্টার গাড়ি গড়গড় করে মালদার বিলের ওপর দিয়ে চলে গেল। ঝিঙের খেতে ফুল ফুটেছে সনেকপুরের মাঠে। নোয়ালি সর্দার যাতে বুনো সনেকপুরের মধ্যে অবস্থাপন্ন গরুর পাল তাড়িয়ে নিয়ে যাচ্ছে গ্রাম্য পথ ধরে। ইচু সন্ধ্যার নামাজ শেষ করে উঠতেই বেড়ার ধার থেকে নোয়ালি সর্দার বলল, ও ইচু, কাল আমায় জন দিতে পারবা? না গো। কেন? সনেকপুরওয়ালাদের বিলির ধান কাটা হচ্ছে, চলো আমার বাড়ি, তামুক খেয়ে যাবা। রমজান মণ্ডলকে ইচু ডাক দিল, ও চাচা, সর্দারের বাড়ি তামুক খাবা চলো। নোয়ালি সর্দারের তামুক খাওয়ানোর আসল উদ্দেশ্য মজুরির রেট সম্বন্ধে দরদস্তুর করা। ইচু রমজানের পুত্রের বয়সী, সুতরাং দরদস্তুর সম্বন্ধে রমজান নেতা হয়ে কথাবার্তা চালালে সাত শিকের কম পারবনি গো। এতে তুমি রাগ করো না সর্দার। রমজান চাচা, তার চেয়ে আমার গলায় পা দিয়ে মেরে ফেলো না কেন? অন্যায্য তো কিছু বলছি নে। অন্যায্য নয় চাচা, যা ছিল 14 আনা তাই 7 শিকে। এটা ভেবে চিনতে কথা বলো। 5 শিকে করো, আর চাল ডাল মাছ পেটিয়ে দেবানি তোমরা রান্না করে খেও। মোদের রান্না তো তোমরা খাবা না। আমার পুকুরি এবার এই এত বড় বড় চ্যাং মাছ। নইলি সর্দার হাত দিয়ে কাল্পনিক মৎস্যের দৈর্ঘ্য নির্দেশ করলে যদি লোভ দেখিয়ে এদের কাজে টানা যায়। রমজান ঘাড় নেড়ে বলল, ও হবে না সর্দার, 7 শিকের কম করলেই। আর 1 কোলকে দড়াও চাচা। হ্যাঁ দে, গাছের ডালি শশা গোটা কতক নিয়ে যাও, দুজনে খেও। শশা পুঁতেছিলে? মাচার শশা না মেঠো? মেঠো কোথায় পাবো চাচা? এই উঠোনটাতে মাচা করে দিয়েছিলাম। সিম বরবটি শশা কিনে খাবার তো ক্ষমতা নেই মোদের। তরি তরকারির আগুন দাম। সে কথা আর বলো না। হাটে বেগুন কিনতাম পয়সায় 2 সের 3 সের, তাই এখন বলে 8 আনা সের। খাদ্য খাদক উঠে গেল। ঝিঙে আছে, তা তোমার বাপ মায়ের আশীর্বাদে 2 কাটা দেবানি তুলে খেও। যাকগে, 5 শিকেই দিও সর্দার, কারো কাছে পেরকাশ করো না যেন সর্দার। ইঁচু ও রমজান তামাক খেয়ে ঝিঙে ও শশা নিয়ে উঠে চলে এলো। নোয়ালি সর্দারের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। সে জানে রমজান জনমজুরের নেতা, ওর কথায় দরদস্তুর ঠিক হয়, ওকে খুশি রাখলেই হলো। ইঁচুর বাড়ি ফিরতে রাত হয়ে গেল। নিমিকে বলল, ভাত রেঁধেছিস? এবেলা শরীরটা খারাপ, পানি দেওয়া ভাত আছে, খাও। তরকারি? কিছুই নেই, এই ঝিঙে কটা রেঁধে দে। রাঁধবো কি দিয়ে? তেল কনে? 5 পলা ধার করে এনেলাম আচিরন বিবির কাছ থেকে, এখনো শোধ দিতে পারেনি, আবার কি ধার করতে ছোটাবো? পোড়া। নিমি খিলখিল করে হেসে উঠে মুখে আঁচল চাপা দিয়ে বলল,
ও মা, মুই কোনে যাব গো? ঝিঙে পোড়া কেউ কখনো শুনিনি। খেতে পারবা না? পারবো পারবো, দে তুই। খাওয়া দাওয়া শেষ হলো। পাকাটির আলো জেলে, তেল নেই, অন্ধকার ঘরদোর, কে আসে কে যায় কিছুই বোঝা যায় না। কচু ঝাড়ে কেউ ঝাঁকার ঝোপে জোনাকি জ্বলছে, উঁচু নিচু উঁচু নিচু। দেবতা ঝিলিক মারছে। রাত্রে বৃষ্টি হবে বোধ হয়। ভাদ্রের গুমট গরম। সারাদিনে হাড়ভাঙা খাটুনির পাড়ে ইচু যেমন মাদুর পেতে শুয়ে পড়েছে, তখনই রাজ্যের ঘুম এসেছে ওর চোখে। আর জ্ঞান নেই। কতক্ষণ পরে সে জানে না। লোকজনের গোলমালে ইচু শেখের ঘুম ভাঙল। অনেক লোকের গলা বাইরে, ওরই বাড়ি উঠোনে। ব্যাপারখানা কি? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা। ও ইচু, ইচু বাড়ি আছো? বচ্ছিরিদ্দি শেখ ডাকছে। ও ইচু, বলি ওঠো, শোনো ইদিকি। ভোর সবে হয়েছে, কাকপক্ষী ডাকতে শুরু করেছে। ইচু ধর্মর করে উঠে বসে চোখ মুছল। ফজরের নামাজের সময় উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু এত লোক ওর উঠানে কেন? তাকে কেনই ডাকাডাকি বা কিসের এত সকালে? বাইরে এসে ঘুম চোখে উঠোনের দিকে চেয়ে ও অবাক হয়ে গেল। পাড়াশুদ্ধ মানুষ সব ওর উঠানে। সে বিস্মিত সুরে বলল, কি হয়েছে গো মোড়লের পো? বুড়ো হাফেজ মন্ডল বলল, ইদি কি এসো, আগে নামাজটা করে নি, দেরি হয়ে গিয়েছে। ইচু ঘরের পেছনের দাওয়ায় নামাজ সেরে নিয়ে আবার সামনে এলো। সবাই ওর দিকে একসঙ্গে এগিয়ে এলো। সবাই মিলে যেন একসঙ্গে ওকে কি বলতে চায়। ইচু ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভয়ও হয়েছে ওর। নিমি এই সময় কোথায় গেল? হয়েছে কি? অন্য সবাইকে থামিয়ে দিয়ে হাফেজ বলল, এসো মোর সঙ্গে। ইচু শেখ ওদের পেছনে পেছনে কলের পুতুলের মতো চলল। রেল লাইনের দিকে সকলেই যাচ্ছে। নাবাল ক্ষেতের এক হাঁটু জল পার হয়ে সবাই রেল লাইনে উঠল। একটা খেজুর ঝোপের আড়ালে রেল লাইনের ওপর উঠে সবাই দাঁড়ালো থমকে। হাফেজ ডেকে বলল, এখানে এসো। কি ব্যাপার? ইচু এগিয়ে গিয়ে যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। সে নিজেকে পড়তে পড়তে সামলে নিল। রেল লাইনের ওপরে একটা রক্তাক্ত মৃতদেহ, গলার সামনের দিকে গভীরভাবে কাটা। দেহের সঙ্গে একটি অস্বাভাবিক কোণের সৃষ্টি করে চিত হয়ে পড়ে আছে। মৃতদেহ নিমির। তারপর তার ভালো কিছু মনে পড়ে না। গ্রামের লোকে মিলে তাকে কত কিছু প্রশ্ন করতে লাগলো। সে কোথায় ছিল? নিমি কতক্ষণ ঘরে ছিল? নানা প্রশ্ন। নিমি রেলে গলা দিয়ে মরেনি। তাকে নাকি খুন করে টেনে এনে রেলে শুইয়ে রাখা হয়েছে। তার চিহ্ন পাওয়া গিয়েছে। ইচু বুঝতে পারলো তার ওপর অনেকের সন্দেহ এসে পড়েছে। বাসের গায়ে দফাদারদের সংবাদ দিতে লোক যাবে এক্ষুনি। তার আগে ইচুকে একবার জিজ্ঞেস করা দরকার, সে কোথায় ছিল তার জানা দরকার। সেই জন্যই গ্রামের লোক তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করছিল। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল, মুই কিছু কথা বলতে পারছি না চাচা। আল্লাহ জানে, মুই মরার মতো ঘুমোতে লেগেলাম। বৌরি কিছু বলল? ঝগড়া হইল? কিচ্ছু না চাচা। বউ ঘরে শুয়েলো? ইচুর মনে একটা ভয়ানক সন্দেহ উকি মারল। এই প্রশ্ন কেন করে লোকেরা? বচ্চিরুদ্দি শেখ এগিয়ে এসে ওকে উঠিয়ে বলল, মোর কথা সবাই শোনো। ইচু সেরকম লোক নয়। তার আগে চলো মোরা ৬-৭ জন ওরে নিয়ে বনগাঁয়ে যাই, পরামর্শ নিয়ে ফেলি পুলিশ গ্রেপ্তার করবার আগেই। কে কে যাবা? দেখা গেল প্রায় সকলেই যেতে চায়। ইচু ভগ্ন স্বরে বলে, কিন্তু উকিল মোক্তার বাবুদের টাকা মুই কোনথে দেব? মোর হাতে একটা টাকা আছে, কালকার জনের দরুন তাতে হবে?
হাফেজ বলল, তোমার জান যদি বাঁচে কত টাকা হবে সে ভাবনা মোদের। তুমি চলো দিনি। কি বলো বচ্চিরতি? বচ্চিরতি বলল, তা নিশ্চয়, টাকার জন্যই তুমি ভেবো না, সে মোরা দেখবো। হাফেজ বলল, রেল লাইন ধরে চলে যাওয়া যাক, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশই ধরবে। বেলা 7:30টার মধ্যেই ওরা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যে মশাইয়ের বাসায় পৌঁছে গেল। রামলাল বাবু বেশিক্ষণ ওঠেননি, সেরেস্তায় বসেই চা খাচ্ছেন এবং মুহুরী দুলাল চক্রবর্তীকে বিলম্ব করে আসার জন্য তিরস্কার করছেন। কাল চলে গেলে কাছারি থেকে বাড়ি জামিননামা দুটো সই করাতে হবে, তোমার খেয়াল থাকে না? এখন এলো 8টার সময়, এমন করলে কি করে আমি কাজ চালাই? ওদের দরখাস্তের নকল নেওয়া হয়েছে? আগে নকলের জন্য দরখাস্ত করা হয়েছে। কাল বিনয়বাবু সকাল সকাল চলে গিয়েছিল, দেখা পায়নি। সকালে কাছারিতে গিয়ে আজ নকল দুখানা বার করে ফেলো আগে, নইলে জেরাই হবে না। কে কোত্থেকে আসা হচ্ছে? হাফেজ মন্ডল এগিয়ে এসে নিচু হয়ে ডান হাত তুলে কপালে ঠেকিয়ে বলল, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ মন্ডল বলল, বিপদে পড়ে এলাম বাবুর কাছে, বড় বিপদে পড়ে গিয়েছি, খুনের ফ্যাসাদ। রামলাল বাবু প্রবীণ মুক্তার, মুক্তারি ব্যবসায় চুল পাকিয়েছেন। শক্ত কেশে লোক যখন পড়ে তখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পয়সা খরচ করে, ধীরভাবে সে পয়সা আদায় করতে হয়। সুতরাং একটা সিগারেট ধরিয়ে, প্রবীণ হলেও রামলাল বাবু তামাক খান না, সিগারেট খোর। আরাম করে টান দিয়ে গম্ভীরভাবে বললেন, খুন? কিরকম খুন? হাফেজ ইঁচুর দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই লোকের বউকে গলা কাটা অবস্থায় কাল রাতে রেল লাইনে পাওয়া গিয়েছে। ওর নাম কি? ইচু। ও রাত্রে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে রইল। সে প্রবীণ লোক, গ্রামের মোড়ল, তার মুখ দিয়ে আর ও কথা বার হয় কেন? বছিরতি শেখ পাশ থেকে ঈষৎ গলা খাকার দিয়ে বলল, বাবু ভালো না। ইচু অবাক হয়ে বছিরতির মুখের দিকে চেয়ে রইল। নিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। কই, একদিনও তো সে কিছু জানে না। সে নিমির স্বামী, সেই কেবল জানে না, আর সবাই জানে। হাফেজ চুপ করেই রইল। বছিরতি বলে যেতে লাগলো, বাবু এ লোক বড্ড ভালো মানুষ, নিরীহ ভালো মানুষ। ও কিছু জানে না এসব কথা, খুনও ও করেনি। রামলাল মুক্তার বাধা দিয়ে ধমকের সুরে বললেন, তুমি কি করে জানলে? তোমাকে ডেকে নিয়ে গিয়ে লোকে খুন করবে নাকি? যা তুমি জানো তাই বলো, যা জানো না তা নিয়ে জ্যাঠামি করো না। যাও বসো ওখানে। পরে হাফেজের দিকে চেয়ে বললেন, তুমি কি জানো বলো মোড়ল? বচ্ছিরতির অবস্থা বিপর্যয়ে হাফেজ একটু ভয় খেয়ে গেল। সমীহ করে সংযত হয়ে বলল, আগে বাবু যা বলছেন অতি লেজ্জ কথা, তবু ইজু আমাদের লোক ভালো, সবাই এ কথা জানে। আপনি সব লোককে জিজ্ঞেস করুন, সবাই এ কথা বলবে। রামলাল বাবু সিগারেটে টান দিয়ে বললেন, ঘটনাটা বলো। হাফেজ ঘটনা বর্ণনা করলো। ইচু মণ্ডলের মুখে যা সে শুনেছে। জন খেতে এসে অঘরে ঘুমোচ্ছিল, সবাই গিয়ে ডেকে ওর ঘুম ভাঙায়। ও বলেছিল রাত্রে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল, কি হয়েছে না হয়েছে কিছুই জানে না। শোবার আগে ওর স্ত্রী ওকে ভাত খেতে দিয়েছিল, ঝগড়া বিবাদ হয়নি। আত্মহত্যা নয়? না বাবু, গলায় অস্ত্রের দাগ দেখলেই বোঝা যায়, গলা কেটে রেল লাইনে ফেলে রেখেছিল। রামলাল বাবু বললেন, অন্তত তাই প্রিজামশন হবে, পুলিশেও তাই বলবে। লাশ দেখে কে আগে? বাবু, মোর ভাই আর নবিসে সকালে রেল লাইনের ধারে নালায় মাছ ধরতে যাচ্ছিল, তারাই দেখতে পায়। পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে আমাদের খবর দেয়।
মুই তখনই দৌড়ালাম লাইনের ধারে। আচ্ছা আচ্ছা বুঝেছি, থাক, সুরতহাল আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। গ্রামের দফাদারকে খবর নিয়ে এসেছো তো? বেশ করেছো, বড্ড শক্ত কেস, সন্দেহ গিয়ে ইচু মণ্ডলের উপরেই পড়বে। বউয়ের স্বভাব চরিত্র খারাপ ছিল, ভালো মানুষ লোক হঠাৎ রেগে উঠলে এইসব ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে কিনা। তোমরা লুকিয়ে চলে এসেছো? হ্যাঁ বাবু। একটা কথা শিখিয়ে দিই ইচু। ইচু এগিয়ে গিয়ে সালাম করে দাঁড়ালো, তার পা দুটো ঈষৎ কাঁপছে। বলি শোনো, তুমি খুন করেছো কি না করেছো তা আমি তোমায় জিজ্ঞেস করব না, আমাদের তা কাজ নয়। আমরা ধরে নেব তুমি খুন করনি, কিন্তু পুলিশে তা শুনবে না। তোমাকে আজ সম্ভবত রাস্তায় যেতে যেতেই গ্রেপ্তার করবে। তোমার স্বীকার করবার জন্যে নানা রকম চেষ্টা হবে, কিন্তু কিছুতেই তুমি বলো না যে তুমি খুন করেছো। স্বীকার কিছুতেই করবে না, করেই থাকো বা নাই করে থাকো, বুঝলে? যাও, সাবধানে যাও। হাফিজ বলল, বাবু, পুলিশই ধরলি রাখবে কোনে ওরে? রাখবে হাজতে, যতদিন না বিচার শেষ হয়। তবে এখানে শেষ বিচার হবে না, দোষী প্রমাণ হলে দায়রায় চালান হবে যশোরে, সেখানে জজ সাহেব বিচার করবেন। বাড়ি গিয়ে পয়সা কড়ি জোগাড় করো গিয়ে, বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছো, অনেক টাকার খেলা। হাফেজ ও বছিরতি সব শুনে যেন মাটির মধ্যে বসে গেল। বনগাঁয়ে মোক্তার বাবুর টাকাই জোগাড় হয় না, আবার যশোর জেলায় কোর্টের উকিল বাবুদের টাকা, গরিব গ্রামের লোকের চাঁদায় কি জোগাড় হয়ে উঠবে? ইচুকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। এতক্ষণ পরে ইচু কথা বলল, এতক্ষণ সে একটি কথাও বলেনি। এইবার সে হাত জোর করে বলল, বাবু, মোর একটি কথা বলবার আছে। ওর মুখের দিকে সবাই চাইল, মোক্তার বাবুও চাইলেন। এইবার বোধহয় সব প্রকাশ করতে চাইছে লোকটা, এইরকম ভাবেই বলে তিনি জানেন। হাফেজ ও বচিরুদ্দি মুখ চাওয়াচাই করলো, কি জানি ওর পেটে কি আছে, মানুষকে সবসময় বাইরে থেকে চেনা যায় না। রামলাল মোক্তার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইলেন, ভাবটা এই রকম, বলে ফেলো বাপু, যা আছে পেটে। অমন অনেক গুগুই আমরা দেখলাম, তুমি এখন বাকি আছো। ইচু রামলাল বাবুর পা দুটো জড়িয়ে ধরে বলল, বাবু, মোর একটা দরবার আছে, যাতে হয় আপনি তা দেখবেন। মুই গরিব লোক, জন্ট খেটে খাই, আপনার পয়সা হয়তো মুই দিতে পারবো না। গরিব বলে দয়া করে একটা আবদার রাখবেন মোর। আল্লাহ দিন দুনিয়ার মালিক, আপনার ভালো করবে। আহা, পাছুও না, কি 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 বলো। বাবু, যেখানে মোরে রাখে যা করে খেতি নেই, কিন্তু বাবু আপনি এইটে তাদের বলে দেবেন, ব্যবস্থা করে যেন 5 ওয়াক্ত নামাজ আমি সেখানে পড়তে পারি। আর কিছু আমার বলবার নেই বাবু। রামলাল বাবু সে রেস্তায় বজ্রপাত হলেও লোকটা অতটা চকিত হতো না। হাফেজ ও বচিরুদ্দি আবার পরস্পর মুখ চাওয়াচাই করলো। ঘুঘু মোক্তার রামলাল চাটুজ্জে হাঁ করে মুখের দিকে চেয়ে রইলেন। এরকম কথা সে এ সময় তিনি সামান্য একজন গ্রাম্য লোকের মুখ থেকে আশা করেননি, যে খুনের দায়ে আজ পথেই হয়তো পুলিশ কর্তৃক গ্রেপ্তার হবে, আজ বাদে কাল যাকে দায়রায় চালান দেওয়া হবে। শত অসুবিধা, অর্থনাশ, নির্যাতন যার সামনে, আর আইনের খাড়া যার মাথার ওপর ঝুলছে, নিষ্ঠুর নিয়তির হৃদয়হীন রক্তাক্ত ইঙ্গিতের মতো। রামলাল বাবুই সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করেছিলেন। সত্যি অবাক হয়ে গেলাম ভায়া, যখন লোকটা ও কথা বলল, আজ যাকে পথেই অ্যারেস্ট করবে পুলিশ, কাল পূর্বে হাজতে যার সব যেতে বসেছে, সে যে ওই ধরনের রিকোয়েস্ট করতে পারে তা আমার মাথায় আসেনি। আমি যাকে ভেবেছিলাম বুঝি কনফেস করবে, সামান্য একজন লোক, আমার চোখে জল এসে পড়লো ভায়া। ওরা সব চলে গেল,
ইচু শেখকে ওরা বাজার থেকে পেট পুড়ে তেলে ভাজা সিঙ্গারা, কচুরি আর মুড়ি খাওয়ালো। হাফেজ বলল, ওরে 4টি হোটেলের ভাত খাইয়া নিলি হতো, পুলিশই ধরলি কোথায় নিয়ে যাবে। আজ খাওয়া হবে কি না ঠিক তো নেই, কিন্তু অত সকালে হোটেলে ভাত পাওয়া গেল না। রাস্তা চলতে লাগলো সবাই। দুপুরের কিছু দেরি আছে। ইচু পথের পাশে এক বটতলার ছায়ায় নামাজ পড়তে বসলো। আর কোনো কথা ওর মনে থাকে না। ঝিরঝিরে হাওয়ায় আজ পথের ধারের গাছতলায় অপূর্ব আনন্দ ও শান্তি নেমে আসে প্রাণে। নামাজের সময় সে সব ভুলে যায়, চোখে যেন জল আসে। নিমি কত ভাত রেঁধে দিয়েছে, কত আদর যত্ন করেছে। তার চরিত্র খারাপ ছিল, সে কিছুই জানে না। নিমির জন্য বুকের মধ্যে একটা বেদনা। নিমিকে সে খুন করবে? কাউকে কখনো খুন করার কথা তার মনেই আসেনি। আল্লাহ সাক্ষী আছেন সব কাজের। ভয় কি? মালিক যা করবেন তাই হবে। রাস্তায় ওকে পুলিশে ধরলো না। বেলা 2টোর সময় বাড়ি ফিরে ওরা দেখলো পুলিশ দফাদার অপেক্ষা করছে ওদের পাড়ার বড় মোড়লের বাড়ি। লোক গিজগিজ করছে। রাগ হাঁক সাক্ষীর জবানবন্দি হতে বিকেল হয়ে গেল। সাইলিপাড়া গ্রামের সবাই এক বাক্যে দ্বারকার সামনে বলল, ইচুর দ্বারা এ খুন হয়েছে। তারা কেউ বিশ্বাস করে না। জবানবন্দিতে আরও প্রকাশ পেল, ইচুর স্ত্রী নিমি প্রায়ই রাতে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরুতো। গ্রামের মধ্যে তার প্রেমিকের অভাব ছিল না। প্রেমের প্রতিদ্বন্দ্বিতাও চলতো। দারোগা ইচুকে সামনে ডাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শেষে বললেন, তুমি কিছু জানতে না যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ? না দারোগা বাবু, কিছুই জানি নে মুই। জানো এতে চালান দিলে তোমার ফাঁসি হতে পারে? আল্লাহর যদি তাই মর্জি হয়, মোর মনে এতটুকু খেদ থাকবে না দারোগা বাবু। তেনার যা মর্জি তাই তিনি করুক, মুই খুশি ছাড়া অখুশি হব না। বুড়ো হাফেজ মণ্ডল এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কাকে কি বলছেন বাবু? আল্লাহর কথা উঠলি ওর চোখ দিয়ে পানি পড়ে। অমন লোক এ দিগন্তে নেই। দারোগা বাবু বললেন, তুমি কাল রাত্রে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম, মরার মতো ঘুম এসেছে চোখে। সনেকপুরের বিলি জন খাটেলাম সারাদিন। ওনারা ডাকলো সকালবেলা, তখন মুই ঘুম ভেঙে উঠি। দারোগা বাবু অভিজ্ঞ লোক, পুলিশের চাকরি অনেক দিন করছেন। কে সাধু আর কে বদমাইশ চেনেন। ইচুর দ্বারা এ কাজ হয়নি। ওর মুখের দিকে চেয়ে তখন বিদ্যুতের লেখা বাণীর মতো তার মনের মধ্যে সত্য উদয় হলো। সেই সন্ধ্যায় ইচু নামাজ সেরে ভাঙা খালি ঘরে ঢুকতেই ওর প্রাণটা হা হা করে উঠল। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দে। সে আপন মনেই ডাকলো। নিমিকে সে কত ভালোবাসতো যে যা বলে ওসব সে বিশ্বাস করে না। বিচার করবার সে কেউ নয়। নিমিকে সে ক্ষমা করেছে। নিমি, ও নিমি, মোরে ভাত এনে দিলি নে। পরদিন গ্রামের লোক সকালে উঠে ইচুকে তার ঘরে দেখতে পেল না। সে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে কখন। গৃহস্থালির কলসি, হাঁড়ি কুড়ি, নারকেলের মালা, 2-1খানা পিতলের ঘটি বাটি সব ফেলে রেখে দিয়েছে। কলসেখালি গ্রামের প্রান্তে নদীর তীরে তেঁতুল গাছের তলায় পর্ণকুটিরে একজন ফকির কোথা থেকে এসেছে।